আমাদের যে কালচারকে আমরা নানাভাবে ইউজ করতে চাই, বায়াসড থাকি, হ্যাঁ, পলিটিক্যালি বা অ্যাপলিটিক্যাল নানা ইস্যুসে আমরা যে কালচারকে বায়াস করি, হ্যাঁ, সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু ওনার কিছু কিছু লেখা আছে। ইভেন আমাদের এখানকার যে বড় বড় প্রতিষ্ঠান আছে, ছায়ানট সহ অন্যান্য প্রতিষ্ঠান, সেগুলো নিয়েও কিন্তু উনি ক্রিটিক করেছেন, ব্যক্তি ধরে ধরে ক্রিটিক করেছেন। সেরকম গদ্যও আছে, এবং কোনো গদ্যকেই আপনি বলতে পারবেন না যে ব্যক্তিগত হিংসা ঈর্ষার জায়গা থেকে উনি বলেছেন, এরকম কিন্তু নয়। তো আমি বলতে চাচ্ছি যে জায়গাটা, যে এর আগের যেসব রাইটারদের আমরা জানি তাদের তো বিস্তর গদ্য আছে, বিস্তর গদ্য লেখা হয়েছে, কিন্তু 70-এর পর থেকে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে বাংলা সাহিত্য, বিশেষ করে বাংলাদেশের যে বাংলা সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে গদ্যের পরিমাণটা কমে আসছে। আপনি দেখবেন এখন যে ছেলেটা কবিতা লেখে, সে গদ্য অনেকেই লিখতে পারে না বা অনেকেই লিখতে চায় না, এই জায়গাটা চলে গেছে অধিকাংশ। হ্যাঁ, অধিকাংশ। তারপর যে গল্প লেখে, উপন্যাস লেখে, সে যেন পৃথিবীর সকল কথা আসলে উপন্যাসের ভিতর দিয়ে বা গল্পের ভিতর দিয়ে বলে ফেলবে, অন্য কিছুই সে, অন্য কোনো ভাষাই সে বলবে না। এই যে প্রবণতা, এই প্রবণতাকে আমি অন্য জায়গা থেকে যদি দেখি, মধ্যযুগের যে আমাদের যে গীতি কবিতাগুলি বা মধ্যযুগের যে নানান সাহিত্য উপাদানগুলি, সেগুলোর মধ্যে এক ধরনের ফর্মগত সংকট ছিল। ফর্মের সংকটটা যেটা, যে তখন গদ্য ছিল না। এখন এসে যেটা হয়েছে, যে এই লেখালেখি যারা করে, যে আমি উপন্যাসই লিখবো, অন্য কিছু লিখবো না, আমি কবিতাই লিখবো, অন্য কিছু লিখবো, তাদের মধ্যে তো আমি ওই প্রবণতা দেখছি যে আমি যে মধ্যযুগের একজন ধরেন যে আলাউল বা অন্য যেই লিখছে, যা কিছুই লিখছে, সবই একটা পদ্মের ফর্মেটের মধ্যে লিখে ফেলছে, এর বাইরে যাচ্ছে। কিন্তু আমরা এইরকম একটা সুপার মডার্ন টাইমে, পোস্ট মডার্ন টাইমে এসে যখন বসবাস করছি, তখন এই ঘটনাটি কেন ঘটছে? আপনার অভিমত? আমার অভিমত হলো, সমস্যাটা ঐতিহাসিক। ঐতিহাসিক সাংস্কৃতিক যে বিকাশের যে ধারাটা, সেটা মূলত এই ভারতবর্ষের অন্তর্গত একটা অঞ্চল হিসেবে এখানে কিন্তু দর্শনের বিকাশ ঘটেনি। না, এটা মানতে পারলাম না। বাঙালির অনেক ধরনের দর্শন, আমি বলছি যে প্রণালীবদ্ধ যে দর্শন, জীবন এবং জগৎকে দেখার যে বিজ্ঞান, সেটা কিন্তু কোনো ধারাবাহিক ইভলিউশনের মধ্য দিয়ে কিন্তু আগায় নাই। ফলে ওই শূন্যতাটা কিভাবে পূরণ করা হবে? ওই কবিতা দিয়ে তারা পূরণের চেষ্টা করে, অথবা কোনো একটা উপন্যাস গল্প দিয়ে। আপনি লক্ষ্য করবেন যে কোনো উপন্যাসিক যদি এই প্রশ্নের মুখোমুখি হয় যে আপনার জীবন দৃষ্টিটা কি, বলতে পারেন, বা আপনি সারা জীবনে যা লিখেছেন তার যোগফল হিসাবে আপনি বলুন যে জীবনকে আপনি কীভাবে দেখেছেন, জীবনের কোন সত্য আপনি আবিষ্কার বা অনুসন্ধান করেছেন, এটা কিন্তু বলতে পারে না। আমরা যখন পাশ্চাত্যের সাহিত্য পড়ি, যেমন আলবেয়ার কামুর উপন্যাসগুলি, নাটকগুলি কিন্তু তার চিন্তাকেই কিন্তু প্রতিনিধিত্ব করছে বা প্রকাশ করছে। তার প্রবন্ধগুলি দেখা যাবে যে তার সৃষ্টিশীল যে কাজগুলি, সেগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত। সেই অর্থে আমাদের এখানে এটা ঘটে নাই। ওই যে বলেছি, ওই শূন্যতার কারণে। এই কারণটা আপনি বললেন ঐতিহাসিক, হ্যাঁ। আর কি কারণ? আর কারণ হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক যে পরিমণ্ডলটা, সেটার মধ্যে চিন্তাশীলতার স্থান বা পরিসর কম। আমরা চিন্তা করতে গেলে কিন্তু পড়তে হয়, এবং সেই পড়াটার মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হয়। এখন যারা কবিতা লিখছে, তারা কি করছে? দৈনিকে প্রকাশিত শুক্রবারের 10-12টা কবিতা পড়ে তাদের কবিতা সম্পর্কে যে অভিজ্ঞতাটা হচ্ছে, সেইটারই তারা আত্মস্থ করে বা অনুসরণ করে তারা লিখছে। কিন্তু এটার পিছনে যে ধারাবাহিকতা আছে, সেখান থেকে যেখানে এসে থেমেছে সাহিত্য, সেখান থেকে যে আমি শুরু করছি, এই অনুভূতি বা উপলব্ধিটাই তো নাই। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ওই যে দর্শনের কথাটা বলছিলাম, আপনি একেবারে শুরু থেকে, আপনি একেবারে কান্টের নৈতিক দর্শন থেকে শুরু করে, স্পিনোজা থেকে শুরু করে নিয়ে আপনি নিৎসে থেকে পার হয়ে যখন আপনি ওদের সাহিত্যটা যদি আপনি ধারাবাহিকভাবে স্টাডি করবেন, তখন দেখবেন যে ওখানকার শিল্পকলা এবং দর্শন হাত ধরাধরি করে চলেছে। একটা
আরেকটার সঙ্গে সম্পর্কিত হয়ে এগিয়েছে। যেহেতু আমাদের এখানে সেরকম কোনো দর্শন নাই বা দার্শনিক নাই, সে কারণে আমাদের এটা হয়নি। না হওয়াতে আমরা আমাদের যে চিন্তাশীল প্রকল্প হিসেবে যে আমাদের সাহিত্যের যে এখানে আমি আবারও দ্বিমত করবো আপনার সাথে, যে জায়গাটায় আমি আবারও একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে দর্শন নাই, প্রণালীবদ্ধ দর্শন নাই আপনি বলছিলেন। যেমন আমি এখানে বলি যে আমরা যদি কিছু দার্শনিকের কথা বলি, সাংখ্য দর্শন, তন্ত্র দর্শন, বা ধরা যাক যে শেষ সময় মানে মধ্যযুগের শেষ সময়ের দিকে কথা যদি বলি, যে বিক্রমপুরের যে ভদ্রলোক আছেন, ওনার নাম কি, অতীশদীপ বঙ্গ, এইগুলো তো আসলে এখানকার দর্শন চর্চার প্রতিফলন, মানে একদম হিস্টোরিক্যালি প্রতিফলন। তো দর্শন নাই এটা আমরা আসলে কতটা বলতে পারি? এখন একটা জায়গা থেকে বলতে পারি যে ইউরোপের দর্শন চর্চার যে প্রণালী, যে প্রক্রিয়া পদ্ধতি, সেটা হয়তো আমাদের এখানে নাই, সেটা হইতে পারে। এটা এখানকার প্রক্রিয়া এবং পদ্ধতিগত জায়গাগুলো আলাদা, কিন্তু সেটা তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলেই আলাদা। না, কিন্তু আপনি যখন সাহিত্যের আলোচনা করবেন, হ্যাঁ, আপনি যখন একটা উপন্যাসকে ডিসেকশন করবেন, তখন আপনি দেখবেন যে এখানকার কোনো মেথড দিয়ে আপনি কিন্তু আধুনিক বা সমকালীন উপন্যাসের আপনি কোনো বিশ্লেষণ করতে পারছেন না। আপনাকে হয়তো ওখানকার কাঠামোবাদী যে তত্ত্ব, সাহিত্য তত্ত্ব, তার দ্বারস্থ হতে হচ্ছে, অথবা উত্তর কাঠামোবাদী সাহিত্যের দ্বারস্থ হতে হচ্ছে। এই কারণে হচ্ছে যে আমরা যে ফর্মগুলো দেখছি মডার্ন টাইমে এসে, পোস্ট মডার্ন টাইমে এসে সাহিত্যে, সেই ফর্মগুলো আসলে ইউরোপের। যেমন আমরা যদি ছোট গল্পের কথা বলি, ছোট গল্পের যে ফর্মটা, সেটা ইউরোপ থেকে আগত। যেমন আমরা যদি উপন্যাসের কথা বলি, উপন্যাসের ফর্মটা ওইখানকার, কিন্তু জীবন তো এখানকার, জীবন এখানকার, কিন্তু ফর্মটা যেহেতু ওইখানকার, যে কারণে বিশ্লেষণের জন্য যে ফর্মটা আমাদের নিতে হচ্ছে, সেটা ওইখান থেকে নিতে হচ্ছে। ব্যাপারটা এরকমই। এমনকি এই সমস্যাটাও আছে যে উপন্যাসের আলোচনায় বা কবিতার আলোচনায় আমরা একটা জায়গায় এসে সীমাবদ্ধ হয়ে যাই। যেমন কবিতার কিছু, আচ্ছা, আরো একটা ব্যাপার আছে এই জায়গাটায়। যেমন দেখবেন যে আপনার খুব পছন্দের কবি একজন শামসুর রহমান, বা আপনার হয়তো আরেকজন পছন্দের কবি আল মাহমুদ, বা আপনার না অনেকেরই পছন্দের কবি আবুল হাসান, বা আরও যদি আমি এরকম নাম বলি, কিন্তু প্রমিনেন্ট যারা কবি, সেই প্রমিনেন্সিটা হয়তো জনপ্রিয়তার দিক থেকে বা সাহিত্য মূল্যের দিক থেকে, নন্দনতাত্ত্বিক বিবেচনার জায়গা থেকে, সাহিত্য নন্দনের জায়গা থেকে যারা গুরুত্বপূর্ণ কবি, যেমন ধরা যাক যে জনপ্রিয়তার জায়গা থেকে বলি আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলি। এই যে জনপ্রিয় কবি যারা আছে, মানে যাদেরকে এখনো লোকে মান্যগণ্য করে, পাঠ করে গুরুত্ব দিয়ে, তো সেই সব কবিদের গদ্যও কিন্তু খুব বেশি নেই। এটা কি কোনো কারণ, বা এটাই কি কারণ হতে পারে কি যে পরবর্তী জেনারেশন গদ্য চর্চায় এই কারণে ওঠেনি? আপনার এরকম মনে না, এটা আমাদের জাতিগত অভ্যাসের একটা সংকট আছে এখানে, যে আমরা চিন্তাশীল বইগুলো আমরা গ্রহণ করি কিনা, এখানে একটা সমস্যা আছে। আমরা জাতিটাকে এই গঠনের ক্ষেত্রে আমরা যারা সচেতন মানুষ, এটা তাদেরও ব্যর্থতা, আমাদেরও ব্যর্থতা। ঠিক আছে, রাষ্ট্রের আমরা পৌঁছাতে পারি না, আমরা আমাদের চিন্তা নিয়ে হাজির হতে পারিনি। হ্যাঁ, আমরা কি করেছি, একটা আর্টের চর্চা করেছি। আমরাটা কার, আমরাটা কত দূর পর্যন্ত, মানে কি এই আমরা কি আসলে গত 100 বছর, নাকি এই আমরা কি আসলে গত 30 বছর, মানে কতটুকু সময়ের আমরা, এই পুরো আমরাটা আসলে চর্যাপদের যুগ থেকে এখন? না, এটা ধরেন আপনার রবীন্দ্রনাথেরও কিন্তু অনেক চিন্তাশীল, আমি সেটাই বলছিলাম যে আমরা যদি বলি আমরা, তাহলে আমরা কত দূর বলি। জীবন দাশও তার কবিতার কথা বইতে কিন্তু তিনি মানে শেষ পর্যন্ত তিনি তার নিজের কবিতার পক্ষেই কথা বলেছেন এবং একটা পলিটিক্স হাজির করেছেন উনার নিজস্ব শেখায়। তো সেই জায়গায় বুদ্ধদেব বসু একই কাজ করেছেন, কবিতা সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি সেটা এরা করেছেন সেই কাজটা। কিন্তু এরপরে দেখেন আপনি, শামসুর রহমান কি কবিতা সম্পর্কিত তার ধারণা ব্যক্ত করেছেন? মানুষের কাছে করেননি। হ্যাঁ, করেননি। তো সেই শূন্যতারই তো একটা, ইভেন আল মাহমুদও করেননি। হ্যাঁ, আল মাহমুদও করেননি।
গদ্য লিখেছেন, গদ্য উপন্যাস লিখেছেন। আমাদের এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে তারা যে করবেন সেই চাপটাও কিন্তু সমাজের দিক থেকে তৈরি হয়। এটাও একটা বিষয়। হ্যাঁ, সমাজে কারণ আমি দেখেছি, আমি তাদের সাক্ষাৎকারগুলো যখন পড়ি তখন দেখি যে সাক্ষাৎকার গ্রহণকারী কবিতার এস্থেটিক্স নিয়ে কোনো তাদের প্রশ্ন করে না। তাদেরকে প্রশ্ন করা হয় স্মৃতিচারণমূলক, যে ছোটবেলা আপনি কি আপনার যৌবন বয়সে কি করেছেন, বা পছন্দ পছন্দ অপছন্দ, এগুলো নিয়ে তাদের প্রশ্ন তো চিন্তাশীল না। হ্যাঁ, ফলে হয়েছে কি তারাও আর ওই জায়গাটা তারা হাজির হতে পারেননি। ফলে পরবর্তী প্রজন্ম কি করে, এদেরকে দেখেই তো মানে অনুসরণ করে, এর পরবর্তী প্রজন্ম এইভাবে চলতে থাকে। তো চলতে চলতে একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হয়। আরো দুইটা জায়গায় আমরা যাব, সেটা হচ্ছে যে এই শূন্যতার মধ্যে আপনি যেমন ভালো গদ্য লিখছেন, আপনি গদ্যের প্রসঙ্গ যখন এলো সেই কারণেই বললাম যে আমরা যদি 90-এর লেখকদের থেকে যদি ধরি বা 70 থেকে আমরা কথা বলছিলাম, 70 থেকে পরবর্তী সময় যে লেখক গোষ্ঠী আছে, কবি গোষ্ঠী আছে, তাদের মধ্যে আপনি ভালো গদ্য লিখছেন, এরকম আর কে কে ভালো গদ্য লিখছে বলে আপনার মনে হয়, চিন্তাশীল গদ্য? আমার প্রজন্মের মধ্যে আসলে আমি শুধু আপনার প্রজন্মের কথা বলছি না, আপনার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম আমাদের গালিব আছে, আপনার একটু আগের প্রজন্মের মধ্যে আমাদের একটু আগের প্রজন্মের মধ্যে সোহেল হাসান গালিব খুবই চিন্তাশীল গদ্য লেখে এবং নতুন একটা ডিসকোর্স সে হাজির করতে চায়। এটা কি একজন বললেন? হ্যাঁ, একজন বললাম এই জন্য যে অন্য যাদেরকে পেয়েছি তারা রৈখিক একটা প্র্যাকটিস করেন, মানে চর্চা করেন। যেমন ধরা যাক আমি মোহাম্মদ আজমের কথা বলি, মোহাম্মদ আজম পলিটিক্যাল অ্যানালিসিসটা করেন, কুদরতি হুদা কিন্তু একই কাজ করেন, কিন্তু একটা আর্ট ওয়ার্ক হিসেবে এটার কি প্রাসঙ্গিকতা, কি গুরুত্ব, কেন বইটি আমি পড়বো আর্টের জায়গা থেকে বা আর্টের যে অভিজ্ঞতা আমাদের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে, সেটা কিন্তু বিশ্লেষণ পাওয়া যায় না। সেই চেষ্টাটা আমি করি। মানে আপনি বলছেন যে এস্থেটিক্যাল যে অ্যানালিসিস আর হলো যে সোশিও পলিটিক্যাল অ্যানালিসিস, তো এই দুইটা জায়গা আপনি যে দুইজনের নাম বললেন, একজন হচ্ছে মোহাম্মদ আজম আর একজন হচ্ছে কুদরতি হুদা, আমরা ধরে নিব যে এরাও ভালো গদ্য লিখছে। অবশ্যই ভালো গদ্য লেখে। আচ্ছা, তাহলে আমরা তিনটা নাম পেলাম আপনার কাছ থেকে, সোহেল হাসান গালিব, মোহাম্মদ আজম, কুদরতি হুদা। তো এই তিনজনের মধ্যে দুইজনের কথা আপনি বললেন, মোহাম্মদ আজম এবং কুদরতি হুদা, এরা হলো সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্টের জায়গা থেকে লিটারেচারকে অ্যানালাইসিস করছেন ভালো, এটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এস্থেটিক্যাল জায়গা থেকে, এস্থেটিক্সের জায়গা থেকে কারা করছেন অ্যানালাইসিস? আমি কাউকে দেখছি না, এটা দুর্ভাগ্যজনক বিষয় যে দেখছি না, যে কারণে অনেক বিষয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি যে আপনি যেহেতু দুইজনের নাম বললেন, যে সোহেল হাসান গালিবের কথা বললেন, বা সোহেল হাসান গালিবের লেখা আমি যতটুকু পড়েছি ওগুলো আসলে একাডেমিক গদ্যের যে ধরন, মানে একাডেমিক গদ্যের মধ্যেও যেহেতু চিন্তাশীলতা থাকে এবং একাডেমিক গদ্যের মধ্যেও সৃষ্টিশীলতা থাকে, সেই জায়গা থেকে আমি বলছি যে একাডেমিক গদ্যের যে ধরন, সোহেল হাসান গালিবের লেখা কিন্তু সেই ধরনের নয় না গদ্য, কিন্তু মোহাম্মদ আজম বা কুদরতি হুদারটা সেই ধরনের। তো একাডেমিক গদ্যের জায়গা থেকে কারা ভালো লিখছে সেই জায়গাটাও আমরা একটু জানতে চাইব। একাডেমিক গদ্যের জায়গা থেকে তো আমি তো আসলে মানে আমার যে চট করে তো এদের নামই আসে না, আরো আপনার যদি কারো কথা মনে পড়ে আপনি সেটা বলতে পারেন। যেমন আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, বইটা এখনো পাবলিশড হয়নি, পাণ্ডুলিপি পড়ছিলাম, রাজু আলাউদ্দিন, অনুবাদ নিয়ে খুবই ভালো অনেকগুলো গদ্য আছে। রাজু আলাউদ্দিনের অনুবাদ সংক্রান্ত যে লেখাজোখা এগুলো খুবই ভালো এবং এগুলোর অনেক গুরুত্ব আছে, কিন্তু রাজু আলাউদ্দিনের ধরেন বিশ্লেষণের জায়গাটা ঠিক আছে, উনি হয়তো প্রয়োজনও মনে করেন না। বা আর কে আছে এরকম, আমি এক দুইটা নাম মনে করি। কুমার চক্রবর্তী চেষ্টা করেন, কুমার চক্রবর্তীর মধ্যে এক ধরনের চিন্তাশীল একটা, একদমই মননশীল জায়গা থেকে আমার মনে হয়। হ্যাঁ, আমার একদম চিন্তাশীল জায়গা থেকে লেখেন। ওনার লেখা কিন্তু আবার বেশি যে মানে আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম এতক্ষণ, একটু বিভ্রান্তি তৈরি হতে পারে, এই কারণে বলছি যে ওটা সাহিত্য কেন্দ্রিক না, অনেকটা সাহিত্য কেন্দ্রিক, সাহিত্যের বাইরে। সেটা হচ্ছে মানুষের জীবন কেন্দ্রিক বলা যেতে পারে। উনি হয়তো একটা টপিক বেছে নিচ্ছে, লাইফ, হোয়াট ইজ লাইফ, মানে একটা দার্শনিক প্রক্ষেপণ থাকে।
প্রক্ষেপণ থাকে ওই জায়গাতে। হ্যাঁ, তো এরকম আর কি আছে যারা নাকি ধরেন সাহিত্যের বাইরে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, গদ্য লিখছেন, এরকম আর কি আছে তাৎক্ষণিকভাবে না, তাৎক্ষণিকভাবে আমি ফারুক ওয়াসিফের নাম বলতে পারি। আচ্ছা, ফারুক ওয়াসিফের সেই মেধাটুকু আছে, একটা একটা খারাপ লেখাকেও কিন্তু সে কিন্তু ওই বিশ্লেষণী শক্তি দিয়ে সে প্রমাণ করতে পারে যে এটা প্রাসঙ্গিক। ফারুকের তো অধিকাংশ কলাম কেন্দ্রিক, কলাম কেন্দ্রিক হলেও ওর মধ্যে একটা তাত্ত্বিক চিন্তাশীলতার একটা পরিসর সে তৈরি করেছে। আচ্ছা, ফারুকের প্রসঙ্গ আসাতে আমার আরও একটা প্রসঙ্গ মনে পড়লো, সেই বিষয়টা জানতে চাইবো আপনার কাছে। যেমন হলো যে আমি নিজেই বললাম যে ফারুক তো কলাম কেন্দ্রিক লেখা লিখে, ফারুকের কিন্তু কবিতাও আছে কিছু, সেই কবিতা লেখারও চেষ্টা করেছে। হ্যাঁ, এখন আপনারা যারা কবি তারা বিবেচনা করবেন যে সেই কবিতা কতটা কবিতা না। হ্যাঁ, বা আপনি ওই যারা সাহিত্য, আমরা যেহেতু সাহিত্য বিশ্লেষণের জায়গা থেকে কথা বলছি, সেই জায়গা থেকেও আপনারা বিবেচনা করবেন, এটা আমার বিবেচনার প্রসঙ্গ নয়। কিন্তু আমার যেটা প্রসঙ্গ সেটা হলো যে এই যে আমরা এই সময়ে এসে একদল রাইটারকে দেখছি, আমি রাইটার বলছি, মানে ক্রিয়েটিভ রাইটার ওই অর্থে বলছি, যে তারা গল্প কবিতা লেখেন, যেমন শাহমান মৈশানও কিন্তু একদমই তাই, ভালো লেখে। তো আমি যে জায়গা থেকে বলছি যে একদল ক্রিয়েটিভ রাইটারকে দেখছি, আগে রাইটাররা যেভাবে গড়ে উঠত, রাইটারের গড়ে ওঠার যে প্রক্রিয়াটা ছিল, হয়তো দেখা গেল শৈশব থেকে সে আসলে কবিতা লিখছে, ছড়া লিখছে, তারপরে একটা দেয়াল পত্রিকা করছে, হ্যাঁ, এইভাবে একটা গ্রুমিং একটা রাইটার বেরিয়ে আসছে। আমি নিজেও দেয়াল লিখেছি, আমরা যেটা দেখেছি আর কি, রাইটার বেরিয়ে আসার প্রক্রিয়া। কিন্তু এই সময়টা এসে আমরা যেটা দেখছি এখন, যে একদল রাইটার বেরিয়ে আসছে, তারা কিন্তু লিটারেচারের বাইরের লোক, এবং লিটারেচার চর্চা করে তারা যে লিটারেচারের ভেতরে আসছে সেরকম না, সাহিত্য চর্চা করে আসা গদ্য লেখক নন। তারা হচ্ছে যে সমাজ, তারা হচ্ছে রাষ্ট্র, তারা রাজনীতি, এসব বিশ্লেষণ করতে 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 এক ধরনের রাইটারশিপের জায়গায় চলে এসেছে। তো তাদের মধ্যে আপনার কার লেখা ভালো লাগে, কার গদ্য ভালো লাগে? লেখা ভালো লাগা চিন্তার জায়গা থেকে, যেমন স্টাইলের জায়গা থেকেও বলছি, এইটার জন্য বলছি যে ফারুকের লেখার মধ্যে একটা স্টাইল আছে, এরকম কার স্টাইলটা আপনার ভালো লাগে? না, আমার ফারুকের স্টাইলটা ভালো লেগেছে এই কারণে যে আমি যেমন হুমায়ুন আহমেদের উপন্যাস কিন্তু আমি পছন্দ করি না, ওটার আর্ট বলতে কিছু নাই। আচ্ছা, কিন্তু সে হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে প্রথম আলোতে একটা লেখা লিখেছিল গদ্য, এইটাতে সে হুমায়ুন আজাদের প্রাসঙ্গিকতাটাকে এমনভাবে হাজির করেছিল, এটা গ্রাহ্য করতে হয়। এই যে শক্তিটা, এই শক্তিটা গদ্যেরই শক্তি, এটা তাই না, মানে যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত করা, এবং সেখানে তার নিজের দৃষ্টিভঙ্গি, নিজের সৃষ্টিশীল যে আলোটা ফেলা, এইটা ওর মধ্যে আছে। এখন যারা লেখালেখি করছে, আমরা যেহেতু একটা সংকট নিয়ে কথা বললাম, সেই সংকটটা হচ্ছে গদ্যের শূন্যতা। আপনি শূন্যতা শব্দটি ব্যবহার করেছেন, তো এখন আপনি কি মনে করেন যে এই যে গদ্য না লেখার শূন্যতা, সৃষ্টিশীল এবং চিন্তাশীল গদ্যের যে শূন্যতা তৈরি হয়েছে আমাদের, এই শূন্যতা আসলে কিভাবে কাটিয়ে উঠতে পারি আমরা এবং যারা এখন লেখালেখি করছে তারা? এটা খুব দরকার, এই জন্য যে কিভাবে কাটিয়ে উঠতে হবে সেটা আমি পরে আসছি। কেন দরকার? আমরা যখন একটা টেক্সট পড়ি, সেই টেক্সটটাকে বিশ্লেষণের মধ্য দিয়ে সমাজকে বোঝা, লেখকের জীবন সম্পর্কে ধারণাটা বোঝা, এটার জন্যই কিন্তু জরুরি। আর পাঠক ধরেন অনুভূতি থেকে পড়ে, সেটাকে তারা চিন্তায় রূপান্তরিত করার শক্তি অনেক পাঠকেরই নাই। তত্ত্বগুলো বা তত্ত্বের ব্যবহারগুলো বা চিন্তাশীল গদ্যগুলো আমাদেরকে সেই কাজে সাহায্য করে, একটা লেখা সম্পর্কে একটা চিন্তায় উপনীত হতে সাহায্য করে। সেজন্য আমাদের কি দরকার? ওই তত্ত্বগুলো সম্পর্কে জানা, পঠন পাঠন এবং সেটার চর্চা। আজকালকার সমাজে দেখবেন যে বই পড়ে সে অভিজ্ঞতা ব্যক্ত করার মানুষ সমাজে কমে গেছে। শেয়ারিং এর যে মানুষগুলি, আগে যেরকম একটা বই পড়লে উত্তেজনা নিয়ে হাকিম চত্বরে গিয়ে বন্ধুদের মাঝখানে উপস্থিত হয়ে সেই বইটা সম্পর্কে বলতাম, একটা শ্রোতা ছিল, নিজস্ব শ্রোতা, সেরকমের যে পরিমণ্ডল সেটাও কিন্তু অপসৃত, কোনো আড্ডা হয় না। শাহবাগে যেটা হতো,
এক ধরনের আন্তঃসম্পর্ক তৈরি হতো, চিন্তা, এবং সেখান থেকে অনেক ভালো ভালো কবিতাও লেখা হয়েছে, কিন্তু গদ্য লেখা হয়নি। এই যে পরিশ্রম এবং ইচ্ছা, এই দুটোর যে অভাবের জায়গাটা আমি জানতে চাচ্ছিলাম যে জায়গায় যে এখন যারা তরুণ আছে তাদেরকে আপনি কিভাবে উদ্দীপিত করবেন গদ্য লেখার জন্য, সেই জায়গাটা জানতে চাচ্ছিলাম। বা পরিশ্রম এবং ইচ্ছাটা কমে যাওয়ার পেছনে কি কোনো সোশ্যাল চেঞ্জ একটা বড় কারণ, যেমন ফেসবুক অমুক তমুক, হ্যাঁ, নানান উপাদান চলে আসা হাতে। এখন একটা গদ্যের জন্য যেভাবে হলো যে ধ্যানই চিন্তা করতে হয়, দীর্ঘ সময় ধরে এই জিনিসটা মাথায় রেখে 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 টুকটুক করে অনেকগুলো জিনিস জমাতে হয়, হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট রিলেট করতে হয়, তারপরে গিয়ে এটা ডেলিভারি দিতে হয়, একটা ফুল স্কেচ করতে হয়, তারপরে একটা গদ্য হয়তো তৈরি হয়ে যায়। এখন নানান দিকে মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে সেই পরিসরটা কি কমে গেছে? যদি কমেও গিয়ে থাকে তাহলে এই রকমের একটা কি বলবো যে বাস্তবতার মধ্যে একটা নতুন ছেলে, একটা তরুণ যে লেখালেখি করছে, সে কিভাবে গদ্য লিখবে? আপনার সাজেশন? এখন গদ্য লেখা আমি বলবো যে অনেক সহজ। আপনি সোর্সের কোনো অভাব নেই, ঘরে বসে। আগে তো লাইব্রেরিতে গিয়ে আমাদের বইগুলো উল্টাতে হতো, এখন ঘরে বসেই কিন্তু বিভিন্ন বই সম্পর্কে সারমর্মটাও পাওয়া যাচ্ছে। এখন সহজ, ঠিক আছে? শুধু আমাদের মানসিকতার সমস্যা। আমরা যা কিছু চাই রাতারাতি চাই, ওভারনাইট চাই, আমরা খ্যাতিটা রাতারাতি চাই, আমাদের সামাজিক প্রতিষ্ঠানটা আমরা রাতারাতি চাই। আমরা আসলে সময়টাকে ব্যবহার করার মানে জ্ঞানের জায়গায়, এই জায়গাটায় আমরা আসলে যেতে পারছি না। আমরা সমস্ত কিছু প্রামাণ্যভাবে ফেসবুকে আমরা ছবি দেখছি, দেখছি, রিল দেখছি, তারপরে অমুকের ইউটিউব দেখছি, সবকিছু আমরা একটা দৃশ্যাত্মক যে একটা আবেদন, সেই আবেদনের মধ্যে আমাদের মস্তিষ্কটাকে আমরা এখানে ইনভলভ করে ফেলেছি এবং সময় নষ্ট করছি রাতের পর রাত। সেই সময়টা যদি আমরা অনুসন্ধান করি যে আচ্ছা অমুক লেখক এই বইটা কোন প্রেরণা থেকে লিখেছিলেন, এই বইটা যখন লেখা হচ্ছে তখনকার সামাজিক অবস্থাটা কেমন ছিল। চঞ্চল ভাই, অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে। আমরা গদ্য নিয়ে আলাপ করছিলাম, যে বাংলা যে চিন্তাশীল এবং সৃষ্টিশীল গদ্য শূন্যতা, এগুলো নিয়ে কথা বলছিলাম এবং নানান দিক নিয়ে আলোচনা করলাম। আমরা বুঝতে পারলাম কিছু কিছু জিনিস, এবং কীভাবে সে যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটের জায়গাটা কীভাবে উত্তরণ ঘটানো যায় সেটা ব্যাপারে আপনার পরামর্শ আছে। তো এরকম একটা কি বলবো যে ব্যস্ততার মধ্যে এবং একটা এলোমেলো আড্ডার মধ্যে একটা টপিকের উপরে আলাপ করা, সেটা হয়তো কিছুটা কঠিন, কিন্তু তারপরেও আপনি যেভাবে কথা বলবেন সেই জন্য আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।